আমাদের সকলের প্রাণের প্রিয় ছোট্ট বন্ধুরা, খেলতে খেলতে লেখাপড়া, পড়তে পড়তে খেলার আজকের বিশেষ আসরে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। জগৎবাড়ি বইয়ের এই ছবিটা নিশ্চয়ই তোমরা চিনতে পারছো। হাত বাড়াও, খেলার সময় ওকে ডাকি, ওর মুখ হাসিতে ভরে ওঠে। ওই যে দেখো চেয়ারে যে ছোট্ট বন্ধুটা বসে আছে, সেও তো আমাদের মতো খেলতে চায়, যাদের হাত পা আছে। আচ্ছা, ওটা কি ওর কোনো দোষ? দোষ নয়, কিন্তু ও তো অন্যভাবে সক্ষম। আমরা এই যে বিশ্ব প্রতিবন্ধী দিবস, এই প্রতিবন্ধী কথাটা, প্রতিবন্ধকতা, এইটাকে আমরা এখন বলি কি? অন্যভাবে সক্ষম। অর্থাৎ এই মানুষগুলো কিন্তু অন্যভাবে সক্ষম। হ্যাঁ, আজকের আসরে আমরা, অর্থাৎ এই বিশেষ দিনের আসরে আমরা বিশ্ব প্রতিবন্ধকতা দিবস উপলক্ষে, ইন্টারন্যাশনাল ডে অফ পিপল উইথ ডিসেবিলিটি, অন্যভাবে সক্ষম মানুষদের জন্য আজকের আমাদের আসর সাজিয়েছি। আজকে আমরা আমাদের আসরে পেয়েছি ডক্টর মল্লিকা ব্যানার্জিকে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ সাইকোলজির বিভাগীয় প্রধান ছিলেন। তিনি আজকে প্রতিবন্ধকতা এবং সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় অটিজম এবং অন্যান্য মানসিক যে প্রতিবন্ধকতা, যেগুলো আমরা অনেক সময় এড়িয়ে যাই, তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। এই আলোচনাটা শুধু তোমাদের জন্য নয়, আমাদের বড়দের জন্য, প্রত্যেকের জন্য জানা দরকার। এবং আজকে সানন্দা দিদিমণি ও ভাস্কর স্যার তোমাদের হেলেন কেলারের জীবনী নিয়ে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টারি দেখাবেন। তো চলো আজকে আমরা এই বিষয়টা শুরু করি বিপুল চক্রবর্তী এবং অনুশ্রী চক্রবর্তীর এক লাইন গান দিয়ে। আমরা দেব বোবাকে ধ্বনি, খোঁড়াকে দ্রুত ছন্দ, অসম্ভবের পথে হেঁটে আমাদের আনন্দ। হ্যাঁ, আমরা খোঁড়াকে ছন্দ দেব, বোবাকে ধ্বনি দেব, আমরা সবাই মিলে দেব। তো চলো আজকে আমরা এই বিষয়টা জেনে নিই। তবে তার আগে তোমাদের একটা ছোট্ট বিষয় জানিয়ে রাখি, তোমরা ভালো করে দেখো বিষয়টা। এই যে যাদেরকে আমরা প্রতিবন্ধী বলি, তারা কি কোনো পূর্বজন্মের পাপ পুণ্য এইসবের ফলে, নাকি অন্য কিছু? চলো আমরা একটু বুঝে নিই ব্যাপারটা। দেখো এই ছবিটা, আমরা যখন মাতৃগর্ভে থাকি, একটা ছোট্ট কোষ থেকে আমরা বিকশিত হয়ে, প্রাণী জগৎ বিকশিত হয়ে মাতৃগর্ভে বড় হয়। একটা কোষ, সেই কোষ থেকে দুটো কোষ, দুটো থেকে চারটে, চারটে থেকে 8টা, 16টা, এইভাবে চলতে থাকে। কেউ দায়িত্ব নেয় আমি হাত হব, কেউ দায়িত্ব নেয় আমি কিডনি হব, কেউ দায়িত্ব নেয় আমি ফুসফুস হব। তো এবারে এই এগুলো সবগুলোই কিন্তু একটা করে সুন্দর রাসায়নিক বিক্রিয়া। তো এই রাসায়নিক বিক্রিয়ায় যদি কখনো কোনো গণ্ডগোল ঘটে, তো বেশ কিছু প্রতিবন্ধকতা আসতে পারে। সেগুলো কিন্তু বিজ্ঞানীরা জানতে পেরেছেন। এবার খেয়াল করো এই হাড় হিম করা ছবিটা। 1962 সালে আমেরিকাতে একটি ওষুধ আসে, বলা হয় গর্ভবতী মারা এই ওষুধটা খেলে ভালো খিদে হবে এবং ঘুম হবে। যতজন গর্ভবতী মা খান, তাদের প্রত্যেকের বাচ্চা এই রকম জন্মায়, হাত এবং পাহীন। তখন বিজ্ঞানীরা, মানুষ বুঝতে পারে যে তার মানে আমাদের এই যে বেড়ে ওঠা, এগুলো একটা একটা করে রাসায়নিক বিক্রিয়ার ফসল। সেই রাসায়নিক বিক্রিয়ায় যদি কোনো গণ্ডগোল ঘটে যায়, এই রকম ঘটনা ঘটতে পারে। তাহলে বলো, এই মানুষগুলোর কি পূর্বজন্মের পাপ পুণ্যের ফলে এই পরিণতি হয়েছিল? না। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে এই যে বাচ্চাটা হুইল চেয়ারে আছে, এটা কিন্তু তার কোনো দোষ নয়, তার কোনো ভাগ্যের পরিহাস নয়, কিংবা তার কোনো পূর্বজন্মের পাপ পুণ্য নয়, কারোর অভিশাপ নয়। এগুলো কোনো কারণে ঘটতে পারে। তো আমাদের হাত বাড়াতে হবে। সেই হাত বাড়ানোর গল্প নিয়েই আমরা আজকে দিনটি উদযাপন করব। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানব। তো চলো আমরা আজকে আমাদের আসর শুরু করি ডক্টর মল্লিকা ব্যানার্জির গুরুত্বপূর্ণ আলোচনা দিয়ে। নমস্কার। আজকে আমরা সবাই মিলিত হয়েছি এক বিশেষ দিনে, বিশ্ব প্রতিবন্ধকতা দিবস। অর্থাৎ যেসব মানুষেরা প্রতিবন্ধী, অর্থাৎ কোনো রকমভাবে তাদের প্রতিবন্ধকতা আছে, সেই মানুষদের জন্য উৎসর্গ করা একটা দিন। এবার দেখুন, প্রতিবন্ধকতা আমার আপনার সবার মধ্যেই কিছু না কিছু আছে। কেন তাহলে এদের বিশেষভাবে চিহ্নিত করা যায়? এই কারণে এদের বিশেষভাবে চিহ্নিত করা যায়, তার কারণ হচ্ছে যখন প্রতিবন্ধকতা
আমার আপনার সবার মধ্যে আছে, তখন সেই প্রতিবন্ধকতা কোনো না কোনো বিশেষ কারণে, মানে এই বিশেষ জায়গায়, মানে এই মুহূর্তে আমাকে যদি ফিজিক্সের একটা ভীষণ ফর্মুলা বলতে বলা হয়, আমি সেখানে প্রতিবন্ধী, কিন্তু আমি নিজেরটা নিজে চালিয়ে নিয়ে যেতে পারি। আমার ইমিডিয়েট হেল্প দরকার হয় না বলবো না, অবশ্যই দরকার হয়, কিন্তু আমি সেলফ কেয়ার নিতে পারি। আমার জীবনটার কিছুটা আমি নিজেকে চালিয়ে নিতে পারি, প্রতিপদে আমার হেল্প লাগে না। কোনো না কোনোভাবে আমার মস্তিষ্কজনিত বা শারীরিক কোনো রকমভাবে কোনো জায়গায় কোনো কম অ্যাভারেজ যে একটা একটা প্রত্যেকের মধ্যে একটা নর্মালের একটা ক্রাইটেরিয়া থাকে যে এতটা অবধি মানে এই করতে পারলে, যেমন ধরুন বুদ্ধি 100 থাকলে নর্মাল, তার নিচে আরেকটু ক্রমশ কমতে থাকলে প্রতিবন্ধকতা। সেই রকম যে প্রত্যেকের ক্রাইটেরিয়া আছে সেই জায়গাগুলোর থেকে যখন একটু কম হয়ে যায় তখন সেটাকে প্রতিবন্ধকতা বলি। এবার আজকে আমি বলবো, আপনারা অনেক রকম প্রতিবন্ধকতা জানেন। প্রতিবন্ধকতা বললেই সবার আগে যে চোখে ভেসে ওঠে একটা হুইল চেয়ার, মানে আমাদের এতে লোকোমোটর ডিসেবিলিটি বলি, অর্থাৎ মোটর ফাংশনে মানে চলৎশক্তিজনিত শুনতে পান না, কানে শুনতে না পারার জন্যে তাদের কথাটাও ঠিক মতো বলতে পারেন না। এবার হিয়ারিং ইম্পেয়ারমেন্ট কম আছে, বেশি আছে, নানা রকম আছে। এই 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 একটা গ্রুপ, মানে আমাদের খুব সাধারণ বাংলায় ডিফেন্ডাম কথাটা বলি। এবারে এখন বর্তমানে ডিফেন্ডাম টার্মটা সরকার থেকে বন্ধ হয়েছে, এই কারণে যে সমস্ত বিশ্বজুড়ে নানা রকমভাবে হয়েছে যে প্রতিবন্ধকতার জন্য কিন্তু মানুষকে আগে মানুষ হিসেবে চিহ্নিত করতে হবে। ডিফ, ওই যে বোবা ছেলেটা, ওই যে কারেন্সিটার নাম মানুষ, তার যে ইম্পেয়ারমেন্টটা আছে, মানে পার্সন উইথ হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, পার্সন উইথ ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, এই রকমভাবে মানুষ হিসেবে যে মানুষটা রয়েছে সেই মানুষ, সে কিন্তু কানে একটু কম শোনে, এভাবে চিহ্নিত করা, সবাইকেই বলা এই জিনিসটার জন্যে। আমি একটু পরে আসছি অ্যাটিজম টু, মানে অ্যাটিচিউডটা আমাদের কিভাবে তৈরি করতে হবে সেটার সেই জায়গাটা নিয়ে আমি একটু পরে আসছি। এটা হচ্ছে সাধারণভাবে আমরা এইটা মনে করি যে প্রত্যেকটা ক্ষেত্রে যখন কোনো না কোনোভাবে কোনো না কোনো ক্ষেত্রে তাদের প্রতিবন্ধকতা থাকে, সেই জন্যে মানুষ প্রতিবন্ধী। এবার যদি মেন দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শারীরিক কোনো অক্ষমতাজনিত প্রতিবন্ধকতা, আর দ্বিতীয়টা হচ্ছে মানসিক কোনো অক্ষমতাজনিত প্রতিবন্ধকতা। শারীরিকের মধ্যে তো বললাম, ধরুন এই ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট মানে দৃষ্টিজনিত প্রতিবন্ধকতা, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, লোকোমোটর ডিসেবিলিটি যাকে বলছি, এইগুলো সব শারীরিক প্রতিবন্ধকতা। এখন বর্তমানে আরও অনেক প্রতিবন্ধকতার আওতায় এসছে, আমি অত কিছুতে যাচ্ছি না। মানে একটা খুব ছোট বলি, মানে যাদের অ্যাভারেজ হাইটের থেকে ছোট, অর্থাৎ আমরা কম বয়স থেকে যাদের বামন কথাটা আমরা বলি, ডফ ইংলিশে, সেই গ্রুপটাকে এখন প্রতিবন্ধকতার মধ্যে ফেলা হয়েছে। অনেক তার মধ্যে অনেক ডিসক্রিপেন্সিও আছে, অবশ্যই অনেক ক্রিটিসিজমও আছে। এনিওয়ে, সাধারণভাবে যেটা বলছি আমরা, এই তিনটে ফিজিক্যাল ডিসেবিলিটি, শারীরিক অক্ষমতাজনিত প্রতিবন্ধকতা, আর আছে মানসিক অক্ষমতাজনিত প্রতিবন্ধকতা। মানে প্রথম যেটা বললাম বুদ্ধি, মানে ওই কম বুদ্ধি বেশি বুদ্ধি, আমরা তারপরে আস্তে আস্তে বুঝতে পেরেছি যে অ্যাভারেজের থেকে নিচে, অর্থাৎ একটা পার্টিকুলার আইকিউ এর থেকে নিচে, এদের আমরা ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট বা বৌদ্ধিক অক্ষমতা, বুদ্ধিজনিত অক্ষমতা বা বৌদ্ধিক অক্ষমতা বলি। ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট, মেন্টাল রিটার্ডেশন টার্মটা এতদিন ধরে চলেছে, এখন
আমাদের যে সংস্থা আছে বিভিন্ন DSM-5 বলি, সেখানে ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট বলতে হবে, নট দ্যাট রিটার্ডেশন। ওই আবারও মানুষকে সব থেকে বেশি মর্যাদা দিতে হবে মানুষ হিসেবে আগে, তারপরে তার নিজস্ব তার যে প্রতিবন্ধকতা আছে, তার যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেইগুলো দিয়ে বর্ণনা, কিন্তু সেগুলো আগে আসবে না। সেই জন্যে আবারও বলছি সবাইকে, পার্সনস উইথ ডিসেবিলিটি, নট দ্য ডিসেবল পার্সন। এবারে আমি আসছি আজকে একটা বিশেষ ধরনের অক্ষমতা, প্রতিবন্ধকতা, একে বলে অটিজম। এটাও একটা মানসিক প্রতিবন্ধকতা, কিন্তু বুদ্ধি কম যে বললাম ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট, তার থেকে কিছু আলাদা, কিছু নয়, নিশ্চয়ই অনেকটাই আলাদা। কীভাবে? এবার অটিজম ব্যাপারটা চেনার খুব অসুবিধে সাধারণ মানুষের। কেন? সাধারণ মানুষ মানে যারা এটা নিয়েই অনেক গবেষণা করছেন না, যারা এটা নিয়েই অনেক পড়াশোনা করছেন না, বা এটা নিয়ে কোনো কাজ করছেন না, সেই গ্রুপের কথা বলছি। সাধারণ বলতে আমি এটা কাউকে ডিমিন নয়, এরমভাবে বলতে চাইছি। কেন অসুবিধে? তার কারণ অটিজমের বাংলা হচ্ছে সমগ্নতা। এবার এই বাংলাটা তো তৈরি করেছি। এবার আপনারা সবাই অনেক সময় শুনেছেন শব্দটা আত্মমগ্ন, বা ইংলিশে ইন্ট্রোভার্ট। ইন্ট্রোভার্ট কথাটা অনেকেই পেয়েছেন, অনেকেই শুনেছেন, ও নিজের মধ্যে থাকে। বেসিক তফাৎ কোথায়? এই যে অটিজম একটা সমগ্নতা, আর এই আত্মমগ্ন কথাটা যে গ্রুপটা বলছি ইন্ট্রোভার্ট, এরা কিন্তু চায় না, এদের ইচ্ছে করে না সমাজের সঙ্গে মিশতে। এদের ইচ্ছাটা করে না মানে এরা চায় না। আর অটিজমে হচ্ছে এরা পারে না। অর্থাৎ একটা ছোট উদাহরণ দিয়ে বলি, ধরুন একটি মেয়ে ইন্ট্রোভার্ট, এক্সট্রিম ইন্ট্রোভার্ট, বুঝতে পারছে যে একদল তাকে ফলো করেছে, আত্মরক্ষা করার দরকার। সে তখন চেঁচিয়ে অন্য মানুষ ডাকবে, অথবা মানে হেল্পের জন্যে মানুষ ডাকবে, বা যেখানে সে মনে করছে যে আমি সিকিউরড সেখানে যাবে, মানে ডাকবে মানুষকে, অন্য হেল্প চাইবে। অটিজম কিন্তু পারে না। অর্থাৎ এই যে ডাকবে কথাটা বলছি আমি, সেই ডাকবে মানে হচ্ছে অন্যের হেল্প চাওয়া এবং কমিউনিকেট করা, মানে কারোর সঙ্গে ভাষার আদান প্রদান, এই কাজটা পারে না করতে। অর্থাৎ চায় না আর পারে না, বেসিক যদি এই দুটোর মধ্যে কিছু তফাৎ থাকে, অটিজম আর ইন্ট্রোভার্ট তাই। আরও অনেক তফাৎ আছে, আমি আসছি আস্তে আস্তে, মানে সবার বোঝার জন্যে বেসিক তফাৎ হচ্ছে এইটা। এবার একটা শিশু, সাধারণভাবে অটিজম আছে এরম শিশুরা ঝকঝকে হয়। ঝকঝকে মানে আমি নাক মুখ চোখ শার্প ফর্সা এরম বলছি না, ঝকঝকে মানে বাইরের থেকে দেখতে একটা ঝকঝকে ভাব থাকে, যেখানে কোনো রকম সন্দেহ করার অবকাশ নেই যে এর বোধহয় কোনো অসুবিধা আছে, যেটা ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট, বুদ্ধিজনিত অক্ষমতায় অনেক সময়, সবসময়ই বলবো না, অনেক সময়ই কিন্তু মুখে একটা তার এক্সপ্রেশন থাকে, যে সে মানুষটা মানে একদম ছোট বয়সে, আমি আস্তে আস্তে বড় হলে সমস্ত এক্সপ্রেশনই মুখে ফুটে ওঠে। ছোট বয়সে মানে ধরুন একদম 2, আপনি কি করে বুঝবেন একটা মানুষ অটিজম, সেইটা নিয়ে বলছি। এদের কিন্তু খুব সাধারণভাবে খুব শার্প ফিচার থাকে, অর্থাৎ ঝকঝকে চেহারা, বুঝতে পারছেন না, শারীরিক কোনো অসুবিধা নেই, ছুটোছুটি করে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, জিনিসটা নিচ্ছে, খুঁজে নিচ্ছে নিজের প্রয়োজন মতো, ইত্যাদি ইত্যাদি, সব রকমে অল্প স্বল্প কথাও বলছে, কিন্তু তবু আলাদা। কিসে আলাদা? প্রথম আলাদা হচ্ছে, আমরা আমাদের টার্মে বলি অ্যালোন ইভেন উইথ আদার্স, সবার সঙ্গে থেকেও কিন্তু আলাদা। অর্থাৎ তাকে যখন একদল অন্য তার সমবয়সী বাচ্চার সঙ্গে ছেড়ে দেওয়া হচ্ছে, তখন কিন্তু সে তাদের মধ্যে রয়েছে, কিন্তু সে নিজের মতো।
একটা বল নিয়ে ছুটোছুটি করে খেলছে, যেমন বাবা মাকে জিজ্ঞেস করলে বলে হ্যাঁ সবার সঙ্গে খেলে, কিন্তু খেলাটা আদান প্রদানের খেলা নয়। মানে তোকে দিলাম, ছুঁড়ে দিল, যেটা 2 বছর বয়স থেকে এসে যায়, বা লুকোচুরি খেলা বা হাত ধরাধরি করে খেলা ইত্যাদি। তারা সবার মাঝে থেকেও কিন্তু একা। আমরা এই কথাটা বলি যে অনেকের মাঝে রয়েছে কিন্তু আদান প্রদান জনিত খেলা খেলছে কি না, এটা হচ্ছে সবথেকে প্রথম ইম্পর্ট্যান্ট কথা, এইটা বোঝা। তারপরেরটা হচ্ছে তার খেলাটা কিন্তু একটু অন্যরকম, আনইউজুয়াল। মানে কোনো একটা বস্তু নিয়ে খেলছে যে খেলাটার মধ্যে কিন্তু কোনো মিনিং নেই। ধরুন চাল পেয়েছে, চাল নিয়ে বারবার ওঠাচ্ছে নামাচ্ছে, বালি পেয়েছে, বালিটা একবার তুলছে আর একবার ফেলছে, একবার তুলছে একবার ফেলছে, বা এরমভাবে মুঠো করে বালি ওপর থেকে ফেলছে, সেইটাই দেখছে, এই যে তোলা পড়া এটাই দেখছে। কোনো একটা ওই ব্লকসগুলো পাওয়া যায় এখন, সবাই খেলতে দেয় বাচ্চাদের, সেগুলো লম্বা করে সাজাচ্ছে, কিন্তু যে বিল্ডিং তৈরি করা বা এরকম নয়, লম্বা করে হয়তো উঁচুতে সাজালো কিংবা সোজা সাজালো। গাড়ি খেলা, গাড়ি নিয়ে গাড়ি খেলার থেকে বেশি গাড়িটা উল্টে চাকাটা ঘোরাচ্ছে, অর্থাৎ ওই চাকাটা ঘোরানো দেখাটা তার কাছে প্লেজেন্ট, তার কাছে ভালো লাগা। এইগুলোকে আমরা আনইউজুয়াল প্লে বলছি, অর্থাৎ তার খেলার ধরনটা কিন্তু সাধারণ বাচ্চার থেকে আলাদা। মানে ধরুন এখন বর্তমানে পুতুল খেলাটা আগেকার আমাদের সময়ের মতো প্রায় নেই, কিন্তু না থাকলেও তারা বারবি ডল নিয়ে খেলে বা কোনো রকমভাবে, মানে হয়তো এটা বদলেছে, মানে অ্যাটমসফিয়ারটা বদলেছে, কিন্তু খেলাটা আছে কোনো না কোনোভাবে। কিন্তু এই বাচ্চার ওই রকম মানে কোনো অবজেক্ট নিয়ে ঘোরানো, এই যে বললাম চাকা ঘোরানো বা লম্বা করা, এই ধরনের খেলা অনেকটা বেশি। মানে অন্যের মানে ইনডিফারেন্স টু আদার পিপল, মানে অন্যের সম্বন্ধে উদাসীন। মানে একটা মানুষ ধরুন এই একটা গ্রুপের মধ্যে বাচ্চা বসে আছে, মা বাবা রয়েছে, তার মধ্যে আরেকজন কেউ এলো, এটা কিন্তু সে বাচ্চা দেখলো না বা দেখতে পেলো না মানে কিন্তু ভিজুয়ালি দেখতে পেলো না বলছি না, উদাসীনতা, অর্থাৎ মনে হলো সে যেন দেখলো না, যার জন্যে মনে হলো সে যেন অনেক ডাকবার পর, সব নাম ধরে ডাকবার পর সে কিন্তু সাড়া দিচ্ছে না। অনেক সময় অটিজমকে মনে হয় যে হয় চোখে দেখতে পাচ্ছে না, না হলে হয়তো কানে শুনতে পাচ্ছে না, যার জন্যে কানে শুনতে পাওয়ার সঙ্গে টেস্ট হয় তাদের, কিন্তু প্র্যাকটিক্যালি তাদের অডিটরি কোনো ইম্পেয়ারমেন্ট নেই, অর্থাৎ কানের যে শ্রবণ ইন্দ্রিয় তার মধ্যে কোনো অসুবিধা নেই, তারা কিন্তু তাদের শ্রবণেন্দ্রিয় ঠিক মতো, কিন্তু তারা ব্যাখ্যা করতে পারে না বাইরের পৃথিবীকে, তারা তাদের নিজেদের মধ্যে সমগ্ন, কথাটা বলা হয়েছে ঠিক এইভাবে যে তারা তাদের নিজেদের মধ্যে কিন্তু বিচরণ করে, যেখানে তারা বাইরের পৃথিবীতে কি হচ্ছে বা না হচ্ছে এই জায়গাটা নিয়ে খুব একটা মানে খুব বোধ নেই। মানে ধরুন একটা খেলায় সে মগ্ন হয়ে রয়েছে, সেই সময় তার বাবা মা, ধরুন এরম হয় আমার চেম্বারে আসে, বাবা মাকে বললাম আস্তে আস্তে আপনারা চলে যান তো, আমি তো স্ট্রেঞ্জার, আমাকে সে কোনো দিন দেখেনি, একটা বাচ্চা ছেলে, বাবা মা চলে গেলে তো তার ইনসিকিউরিটি হবে, কিন্তু সে নিজের মনে খেলতেই লাগলো, টেরও পেল না বা বুঝতে পারলো না, অথবা ওই আর কি মানে কেয়ার করলো না যদি বলা হয়, যে বাবা মা চলে গেল। কখন তার বাবা মাকে প্রয়োজন পড়বে? যখন তার জল তেষ্টা পেয়েছে, তাও যদি জলটা সামনে থাকে সে কিন্তু বাবা মাকে চাইবে না। তারপরে বিশেষ নেট যেগুলো বাবা মা ফুলফিল করে, যেগুলো আমি করতে পারছি না, তখন কিন্তু হয়তো খোঁজ করবে। এবার মানে উদাসীন, অন্য লোক সম্বন্ধে উদাসীন। আর একটা সিমটম হচ্ছে নিজের নিডটাকে, অর্থাৎ নিজের বেসিক যে চাহিদা, যেটা আমরা জিজ্ঞেস করি, দুই বছর, আমি বারবার বলছি 2-3 বছর বয়সে কি করে বুঝবেন, একদম ছোট বাচ্চা, ঝকঝকে বাচ্চা, ছুটে গেলে বেড়াচ্ছে, কোথাও কোনো প্রবলেম নেই, পড়ে গেলে উঠছে, সিঁড়ি দিয়ে উঠছে, কোনো অসুবিধে নেই, সেইখানে এইগুলো দেখতে হবে।
নিজের নিডটাকে বোঝায় কি করে? নিজের নিডটাকে মানে বেসিক নিড কি আমাদের? খিদে, জল তেষ্টা, একদম। তারপরে হিসি পটি এগুলো বলে যে ও জলটা নিয়ে খেয়ে নিতে পারে, যেখানে জলের বোতল আছে ও নিজে নিয়ে গিয়ে খায়। আমি প্রশ্ন করি যে আচ্ছা, যেখানে ও জলটা দেখতে পাচ্ছে না, ও জলকে জল চেনে এবং এটা খেলে ওর যে পার্টিকুলার ফিলিংটা হচ্ছে, মানে থার্স্ট ফিলিং, সেইটাও বুঝতে পারছে, সেই জন্যে জলটা সামনে থাকলে জলটা নিয়ে খাচ্ছে। এবার যেখানে ও জলটা দেখতে পাচ্ছে না, মানে আমি এই ধরনের প্রশ্ন করি, আপনারা বুঝে নিন যে ধরুন আপনি লং ড্রাইভে যাচ্ছেন, যেখানে ও বাথরুমটা কোথায় আছে, বাথরুমটা বললেও বলে যেই তো নিজে চলে যায়, টয়লেট পেলে চলে যায়, যেখানে ও জানে না টয়লেটটা কোথায় আছে, যেখানে ও জলটা কোথায় আছে জানে না, কোনোভাবে কি কমিউনিকেট করতে পারবে আপনাকে যে আমার জল তেষ্টা পেয়েছে বা আমার খিদে পেয়েছে? মানে মা বাবা বেশিরভাগ সময় এরম বলেন যে আমরা তো ঠিক ঠিক সময় খাইয়ে দিই, অথবা কাঁদলে বুঝতে পারি, এই ধরনের কথা। অর্থাৎ কাঁদলে বুঝতে পারি মানে কি, বাচ্চার কান্নাটা মা বাবা নিজেরা ব্যাখ্যা করে নিচ্ছে যে ওটা খিদের কান্না, কিন্তু নাও তো হতে পারে। মানে অনেক সময় তো পেট ব্যথা করলেও কাঁদতে পারে, কিন্তু বাচ্চা, মানে ধরুন একটা 6 মাসের বাচ্চা, ধরুন 6 বা তারও আগে 3-4 মাসের বাচ্চা, আমাদের যাদের বাচ্চা দেখার নিজেদের বাচ্চা আছে অথবা বাচ্চা দেখার অভিজ্ঞতা আছে, প্রত্যেকে জানেন ওই সময় যাদের কথা বলবার প্রশ্ন আসে না, সেরম সময় কান্না অনেক সময়ই কিন্তু মা মিসইন্টারপ্রিট করে কাঁদছে বলে খাইয়ে দিল এবং তারপরে বাচ্চা হুড়ুর করে বমি করলো। অর্থাৎ তখন কিন্তু ওর খিদেটা পায়নি, ওর কান্নাটা বোধহয় পেট ব্যথা করছিল বা লাইক দ্যাট। এবার দেখুন এই যে কথাটা, তার মানে খিদেটা পেলে খাইয়ে দেয় বা খাবারটা নিলে খায় বা কান্না দেখে বুঝতে পারি, তার মানে হচ্ছে সে কমিউনিকেট করছে না, আপনি বুঝে নিলেন, আপনি মা আপনি বুঝে নিলেন যে বোধহয় ও খেতে চাইছে, এবং মা বলে আমি ঠিক বুঝে যাই। হতেই পারে মা ঠিক বুঝে যান, তাতেও কোনো আপত্তি নেই, মা হয়তো পেট ব্যথাটাও বুঝে যান। কিন্তু যখন আমরা কেন বলছি, যখন সে বাইরে যাবে, তখন যখন মা থাকবে না, তখন অর্থাৎ বোঝাতে হবে কোনো না কোনোভাবে, এখানে একটা ইম্পেয়ারমেন্ট। এছাড়া ধরুন নানা রকম ট্যান্ট্রাম থাকে, ডিসরাপটিভ বিহেভিয়ার, ভাঙছে চুটছে বুঝতে পারছে না, অসীম একটা ফিজিক্যালি মানে একটা সহ্য ক্ষমতা থাকে। পড়লে আমার সাধারণ প্রশ্ন থাকে, আচ্ছা ধূপধাপ বাচ্চা তো হাঁটতে শেখার পর ধূপধাপ পড়ে টড়ে এরকম, বা এদিক ওদিকও পড়ে যায় খেলতে খেলতে, ও কি কাঁদে কম? হ্যাঁ একটু কাঁদে কম, ঝেড়ে টেড়ে উঠে আবার চলে যায়। অর্থাৎ এই পার্টিকুলার এই মানে আমরা বলি পেন সেন্সেশন, যেটা ব্যথার অনুভূতিটা কম থাকে অথবা প্রকাশে কম থাকে, কিছু একটা। অবশ্যই যখন প্রকাশে কম থাকে আমরা কম থাকেই বলি, ভেতরে ব্যথা পায় কি না তখনই তো ফিজিওলজিক্যাল এক্সাম করে দেখা হয় না, যার জন্য আমরা ব্যথার অনুভূতিটা কম থাকে। আর এবারে আসি আসল কথায়, যেখানে কমিউনিকেশন। প্রথম কথা হচ্ছে এইগুলো প্রত্যেকটা কোনোটা সে বলতে পারছে না বা কোনোভাবে বোঝাতে পারছে না। এর পরেরটা হচ্ছে এবার মানে পরের কথাটা, যে এই যে ডাকা, কোনো না কোনোভাবে ডাকা, মা বলে ডাকে কিনা, মা বাবা বলে, কিন্তু নিজের প্রয়োজনের সময় সম্বোধন করে ডাকা, সেটা কিন্তু এই বাচ্চার কম থাকে বা থাকে না। অর্থাৎ যখন এটা হচ্ছে প্রথম ডাকটা হচ্ছে প্রথম কমিউনিকেশন, যাকে চেনেন না এই বলে ডাকছেন, যাকে চেনেন তার নামটা ধরে ডাকছেন, সম্পর্ক থাকলে সেই সম্বোধনে ডাকছেন, কিছু না হলে এই বলে ডাকছেন, ভার্বালি নন ভার্বালি। এখানে কিন্তু তাদের এই কমিউনিকেশনটা থাকে না। প্রয়োজন হলে মার কাছে দৌড়ে আসছে, কিন্তু শুরু করছে না বলার। আপনার কথা বলবেন বাচ্চা কথা বলে, কিন্তু কথা বলে না তা নয়। হ্যাঁ, কিরম কথা বলে বলুন তো? আপনি যেটা বললেন সেটা রিপিট করে, আপনার কথাটা, মা বলো তো, মা বলো তো, মা মা,
অর্থাৎ আপনার কথাটা রিপিট করে। আমরা বলি ইকো ওয়ার্ড ইন আ মিনিংলেস ওয়ে, তার কাছে কিন্তু মিনিং নেই, ওয়ার্ড ইকো করছে মিনিংলেস ওয়ে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট টার্ম। পয়েন্ট করতে পারে না। কেন পয়েন্ট করতে পারে না? এই পাখাটা দেখাও, ওই তো এটা পারছে না। তার কারণটা হচ্ছে আই গেজ, আই কন্ট্যাক্ট তারা করতে পারে না। মানে আই টু আই যে কন্ট্যাক্ট, এই কন্ট্যাক্টটা তারা করতে পারে না। কথা বলে কিন্তু হয়তো বলছে, কোনো রকম ডাকছে, সাড়া দিচ্ছে, সব রকম করছে, অল্প স্বল্প কাজ করছে, কিন্তু সরাসরি চোখের দিকে চোখে তাকিয়ে নয়। একদম ছোটোর কথা বলছি, তাকিয়ে নয়। এবার এই যে তাকিয়ে নয়, এর ফলে হচ্ছে কি, তারা অন্য অবজেক্টের সঙ্গেও, এর ফলে নয়, এটা একটা পয়েন্ট, চোখের অন্য সব অবজেক্টের সঙ্গে, মানে অন্য বস্তুর সঙ্গেও কিন্তু আইটা, মানে আই গেজটা হয় না, মানে সেইটার দিকে চাইতে পারে না। মানে কোনো কিছু যখন চাইছে, সেইটা তার নিজের খেলার জিনিস, ওই কন্টিনিউয়াস সেদিকে চেয়ে আছে একরকম, কিন্তু আপনি বলছেন এবং সেই অবজেক্টের সঙ্গে চোখে চোখ মেলে যে কাজটা করা, সেইটা কিন্তু সে করতে পারছে না। এবার সেটা করতে পারছে না মানে হচ্ছে, ওই জন্যেই ফিঙ্গারিংয়ের জন্যে মধ্যে যে অবজেক্টের সঙ্গে আমার নিজের কন্ট্যাক্ট, বডি কন্ট্যাক্ট, এইটা আছে। মানে ধরুন এখানে পাখাটা দেখা যাচ্ছে, এই রকমভাবে পাখা কই, এটা মানে হচ্ছে ওই পাখাটার সঙ্গে আমার চোখের একটা কন্ট্যাক্ট হচ্ছে, মানে গেজটা হচ্ছে সেখানে, সেটাকে আঙুল দিয়ে দেখানো। ওরা পয়েন্ট আউট করতে পারছে না, ফিঙ্গার আউট করতে পারছে না, ফিঙ্গারিং করতে পারছে না। ফিঙ্গার আউট টার্মটা আউট, অন্য টার্ম, ফিঙ্গারিং করতে পারছে না। আর অকারণ, যেহেতু কারণটা বোঝাতে পারছে না, সেই জন্যেই অকারণ অ্যাংশাস হয়ে যাচ্ছে। আমরা বলছি অকারণ, সে বোঝাতে পারছে না বলে অকারণ। কোন হাসছে কিন্তু আপনি বুঝতে পারছেন না কারণটা কি, তখন আমরা বলছি অকারণে হাসি, অকারণে কান্না। হয়তো তার কাছে কিছু কারণ আছে, কোনো না কোনোভাবে সে আনন্দ পেয়েছে, হতেও পারে, কিন্তু সোশ্যালি অ্যাপ্রুভড কারণ, মানে সবাই যেটা বুঝতে পারছে, মানে আমরা বলি নো অ্যাপারেন্ট রিজন, মানে অ্যাপারেন্টলি চোখের সামনে দেখা যাচ্ছে না তার ঠিক পার্টিকুলার কারণটা, যে কেন কাঁদছে, কেন হাসছে, এরকম অনেক সময়ই হয়। আর একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে, অনেক সময়ই তাদের কিন্তু একটা স্পেশাল ট্যালেন্ট থাকে। স্পেশাল ট্যালেন্ট মানে হয় অসম্ভব ভালো মেমারি, অনেক আগের কথা শোনা, ক্যালেন্ডার বলা, এগুলো পরে জানা যায়, পরে বোঝা যায়। ছোটোবেলাতেও অনেক সময় বোঝা যায় যে কিন্তু এটা ভীষণ ভালো করে, যে জিনিসটা বাবা মা বলে এসব করছে, কিন্তু মোবাইল ঘেঁটে কিন্তু ইউটিউবটা পর্যন্ত নিজের পছন্দ মতো বার করে নিচ্ছে। কিছু এরকম বিশেষ ট্যালেন্ট থাকে, মানে কিছু বিশেষ ক্ষমতা থাকে, যে ক্ষমতা দিয়ে সে খানিকটা কাজ করে নিতেও পারে, এটা থাকে অনেক সময়। এই জন্যে কিন্তু অটিজম, পার্টিকুলারলি অটিজমকে ডিটেক্ট করা, মানে আইডেন্টিফাই করাটা বেশ শক্ত, বেশ শক্ত অটিজমকে আইডেন্টিফাই করা। এবারে আমি চেষ্টা করছি একটু শেষ করতে। এই যে বললাম কমিউনিকেট করতে পারে না, এই যে বললাম এটা করতে পারে না, এই পরপর পয়েন্টগুলো বলছি, এর জন্যে কিন্তু, আচ্ছা আর একটা পয়েন্ট আগে বলিনি, এদের কিন্তু মানে আমরা বলি ফ্লেক্সিবিলিটির অভাব থাকে। ফ্লেক্সিবিলিটি কথাটা বলতে আমি বোঝাতে চাইছি যে সাধারণভাবে একটা রিপিটিটিভ, একই মুভমেন্ট কন্টিনিউ করে যাচ্ছে, একই জিনিস অনেকক্ষণ, মানে দোলনায় চড়ছে তো দোলনায় চড়ছে ঘন্টার পর ঘন্টা। মানে আমার এরকম অভিজ্ঞতা আছে যে মা বলছে যে জানেন ইচ্ছে করে দেখলাম যে ও পার্কে দোলনায় বসিয়েছি, ও নিজের থেকে নামে কিনা, অন্ধকার হয়ে এলো, আমি লুকিয়ে পড়লাম, তাও নামলো না, তাও আমি বসে আছি। একটা সময় দোলনায় বসে বমি করে ফেললো, মানে একটানা সুইং, তাও কিন্তু নামছে না। মানে আমি এক্সট্রিমটা আপনাদের বলবার জন্যে, বোঝানোর জন্যে এই উদাহরণটা দিলাম, যে রিপিটিটিভ এক রকমভাবে করে, ফ্লেক্সিবিলিটির অভাব থাকে। মানে যেই রাস্তাটা দিয়ে গেছি সেই রাস্তাটা দিয়েই যাব,
যে গাড়িটায় চড়ছি সেটাই যাব, মানে একটা জিনিস যদি তাদের হ্যাবিট হয়ে যায়, সেখান থেকে হ্যাবিট না হলেও একদিন করার থেকে অন্য জায়গায় বের। অনেক সময় এরকম এক্সট্রিম আছে যে বাড়ির ফুলদানিটা যে জায়গায় আছে সে জায়গা থেকে সরে গেলে বা ভেঙে গেলে তার অসম্ভব ডিস্ট্রেস হয়। আমি এরকম দেখেছি যে চক, মানে একদম যেটা বোর্ডে লেখার চক, সেইটা ভেঙে গেছে, বাচ্চা এত কাঁদছে আর বারবার জোড়া দেবার চেষ্টা করছে। ও কিন্তু বাকি চকটা দিয়েও লেখা যায়, মানে জাস্ট লেখা মানে আঁকি বুকি কাটছিল, কিন্তু নিতে পারছে না। এটাকে আমরা বলি ফ্লেক্সিবিলিটির অভাব, অর্থাৎ তার মধ্যে এই নমনীয়তাটা নেই যে একটা জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু আমাদের শিফট করতে হয়, মানে স্থান বলছি মানসিকভাবে অন্য কিছুতে, বস্তুগতভাবে অন্য কিছুতে। যে গ্লাসটায় খাই সেই গ্লাসটা না দিলে কিন্তু সে কিছুতেই খায় না। যে রাস্তা দিয়ে স্কুলে গেছি সেই রাস্তাটা কর্পোরেশনের একটা কাজ হচ্ছে বলে বন্ধ, অন্য রাস্তা দিয়ে আনবে, সে মানুষ মা স্কুলে আনতে পারলো না, সেই সবজি বাচ্চাকে কিছুতেই যাবে না। এখানে বলছি আমরা ফ্লেক্সিবিলিটির অভাব থাকে, সেটার জন্যে কিন্তু অনেক রকমেদের ফিজিওলজিক্যাল, মানে আমরা বলি সেন্সারি ডিসেবিলিটি কথাটা, অর্থাৎ সেন্সেশনের ডিফারেন্স থাকে। প্রথম তো আপনাদের পেইন বললাম, এইরকম নানা রকম সেন্সেশনের একটা কম থাকে অথবা বেশি থাকে। ভীষণ মানে একটু আওয়াজ তাদের কাছে ভীষণ বেশি মনে হয়, আবার অনেক বেশি আওয়াজেও তারা শুনতে পাচ্ছে না বলে মনে হয়। আমার এই অভিজ্ঞতা আছে, কালী পুজোর দিন মানে বাইরে বোম জোরে ফাটছে, মানে এই নিউ নর্মাল সিচুয়েশন নয়, আমি বলছি আগের কথা। তখন মানে বাকি সবাই অন্যরা, মানে মা বলছেন যে আমরা সবাই কেঁপে উঠলাম, কানে হাত দিলাম, ওর কিন্তু মুখটাও চেঞ্জ হলো না, মানে মুখে একটা যে কপাল কুচকুনো বা মিনিমাম সেটাও কিন্তু চেঞ্জ হলো না, অর্থাৎ মনে হলো যেন শুনতে পায় না। যেটা বললাম, যার জন্য এদের এক্সাম করা হয়, ডিফেন্ডাম যে বেরা টেস্ট বলে, বেসিক অডিটরি ইম্পেয়ারমেন্টের টেস্ট, শুনতে পায় না, অথবা ভীষণ কমেও অনেক ভীষণ সেন্সিটিভ হয়। মানে ভীষণ কমে ভীষণ সেন্সিটিভ হয় মানে আমার নিজের অভিজ্ঞতায় স্কুলে প্রেয়ার হচ্ছে, প্রথম প্রেয়ার মানে কি, ওই পুরো একটা গ্রুপ আরম্ভ করলো একটা গান সাহায্য করে, প্রেয়ারটা যেই শুরু হয় বাচ্চাটা কাঁদতে শুরু করে। তা প্রথম তো যা হয়, ওকে না প্রেয়ার লাইনে দাঁড় করাতেই হবে, এটা তো অভ্যেস করতে হবে ইত্যাদি ইত্যাদি। আমি বললাম দাঁড়াও, আস্তে আস্তে এবার বুঝতে পারছি ওটা কিন্তু ওর অডিটরিলি একটা অসুবিধা হচ্ছে, মানে ওই খুব কম মানে খুব কম আওয়াজেও কষ্ট হচ্ছে, কানে হাত দিচ্ছে, ওরম করছে। তো ওই আস্তে আস্তে সেটা ট্রেনিংয়ের প্রসেস আছে, আস্তে আস্তে অ্যাডাপ্ট করালাম যে প্রথমেই নিয়ে যাবে না, মানে স্কুলে ঢুকছে প্রথমেই প্রেয়ার লাইনে প্রেয়ার হচ্ছে সেই সময় ঢোকাবে না, কীভাবে আস্তে আস্তে অ্যাডাপ্ট করা যায়। এটা ট্রেনিংয়ের প্রসেস, অন্য প্রসেস, আমি এটাতে যাচ্ছি না এখন। এই যে ফ্লেক্সিবিলিটিটা বললাম, এটা মানসিক শারীরিক দুটোই হতে পারে। অন্য কাউকে নিতে না পারার ফ্লেক্সিবিলিটি, অন্য কাউকে বুঝতে না পারার ফ্লেক্সিবিলিটি, এটাও হতে পারে, শারীরিকভাবেও হতে পারে। অর্থাৎ আমরা একটু যদি ছোট করি, সময় হয়ে যাচ্ছে, আমরা অটিজমকে যদি তিনটে মেন মানে প্রাইমারি ইম্পেয়ারমেন্টে বলি আমরা। আচ্ছা, আর একটা খুব ছোট কথা বলি, একদম ছোট, একেবারে ছোট, সেখানে আপনি কয়েকটা সিমটম বলে দিচ্ছি সবাইকে, একটু ভাবুন। মানে আমরা বলি ডাজ নট বাবল, আমি বলে দিয়েছি, তার মধ্যেও বলছি, ডাজ নট বাবল করছে না, পয়েন্ট করছে না, মিনিংফুল জেস্চার করছে না। আপনি মুখের কথা ছেড়ে দিলেও মিনিংফুল জেস্চার, ওইটা খাবো, জল খাবো, মিনিংফুল জেস্চার করছে না। 16 মানে 1 বছরের মধ্যে করছে না, 1 বছর 3 মাসের মধ্যে কথা আসছে না, বা কথা বলছে কিন্তু মিনিংফুল নয়। আর একটা খুব ইম্পর্টেন্ট, আর ওই রেসপন্ড টু নেম, ডাকলে সাড়া দেয় কিনা, ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট, ডাকলে সাড়া দেয় কিনা। অনেকে মা বলেন হ্যাঁ আমি ডাকলে আসে, ওটা কিন্তু ভয়েস রেকগনিশন, নেম রিকগনিশন নয়। নেম রিকগনিশন মানে যে কেউ ডাকলেই কিন্তু সে পিছন ফিরে চাইবে। হ্যাঁ, আমি জিজ্ঞেস করি আপনি নিজে কি বলে ডাকেন, আপনি নিকনেমটা বলুন। তা মা বললো যে বাবান বলে ডাকি। আমি ও যখন একটু অন্যমনস্ক সেই অবস্থায় বাবান বললাম, ও
কিন্তু চেয়ে দেখলো না কাউকে। আপনি নিজে ভাবুন, আপনার নিজের নামটা যদি ভিড়ের মধ্যিখানে কেউ ডাকে এবং সেই ডাকটা যদি আপনাকে সত্যিই না ডাকে, কিন্তু নেম রিকগনিশন এমন জিনিস আপনি পিছন ফিরে চাইবেন যে এটা আপনাকে ডাকছে কিনা। আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, কোনো সময় এই এদের ল্যাঙ্গুয়েজ তৈরিও হয় ঠিক মতো, অ্যান্সার করছে সবই, কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। অর্থাৎ এটা আমরা বলি লুজেস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পিচ। আমাদের ল্যাঙ্গুয়েজে মানে সাইকোলজিস্টের ল্যাঙ্গুয়েজে বলি রিগ্রেসিভ টাইপ, অর্থাৎ তৈরি হলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকলো। অর্থাৎ 2 বছর অবধি আপনি দেখছেন সমস্ত কথাও বলছে, সবই করছে, অন্য কয়েকটা জিনিস আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু থাকে, কিন্তু কথাটাও ঠিক বলে, মা বলেও ডাকে, কিন্তু আস্তে আস্তে ব্যাপারটা কমতে থাকে। মিনিংফুল ওয়ার্ডের জায়গায় কিন্তু রিপিটিশন এক্সেট্রা আস্তে আস্তে কমতে থাকছে। এটাকে আমরা বলি লুজেস ল্যাঙ্গুয়েজকে রিগ্রেসিভ টাইপ বলা হয়। এই কিছু সিমটম বললাম, সব মিলিয়ে 3টে জিনিসের সংমিশ্রণ হচ্ছে অটিজম। একটা হচ্ছে সোশ্যালাইজেশন থাকে না কথাটার মানে হচ্ছে তারা সোশ্যাল ইম্পেয়ারমেন্ট, অর্থাৎ তারা সমাজ সম্বন্ধে উদাসীন। ওই যে বললাম, কেউ এলে কেয়ার করছে না, মা চলে গেলেও কিন্তু কেয়ার করছে না, ইমোশনালিও তাদের কিন্তু শুধু প্রয়োজনে মাকে চাই, নিজের ডিরেক্ট ফিজিক্যাল নিডটাতে, কিন্তু আদারওয়াইজ মা চলে গেলেও কিন্তু কেয়ার করছে না, সমাজে মিশতে পারছে না, অন্য বাচ্চাদের সঙ্গে মিলেমিশে খেলতে পারছে না। আবারও বলছি, খেলা মানে তাদের সঙ্গে থাকা না, অ্যালোন ইভেন উইথ আদার্স, দ্য ফার্স্ট টার্ম, যে সবার মাঝে থেকেও একা, সোশ্যাল ইম্পেয়ারমেন্ট। কমিউনিকেশন এতক্ষণ ধরে বোঝালাম যে কমিউনিকেট করতে পারছে না, না ভার্বালি না নন ভার্বালি। অনেক সময় 2 বছরের পরও স্পিচ আসে, 3 বছরের পরও স্পিচ আসে, কিন্তু সে নন ভার্বালি বলতে পারে। এটা কিন্তু অনেক সময় বলে অনেকে, আরে আমার মেয়েও তো কত দেরিতে কথা শিখেছে, ও ভাবিস না, কিন্তু নন ভার্বালি সে বলতে পারবে, মা জল খাবো, এরম করে, অর্থাৎ খিদে পেয়েছে, এগুলো কিন্তু নন ভার্বাল কমিউনিকেশন। বাচ্চা কিন্তু কমিউনিকেশনই করতে পারছে না, ভার্বাল বা নন ভার্বাল, মনে রাখবেন কথাটা। আর রেস্ট্রিক্টেড, যেটা বললাম যে ফ্লেক্সিবিলিটির অভাব থাকে, একটা ইন্টারেস্ট কম, কোনো জায়গায় সে ফ্লেক্সিবল নয়, অন্য জায়গায় মিশতে পারছে না। একটা জিনিস চেঞ্জ হলে, চেঞ্জ ইজ মানে আমাদের টার্মে আমরা বলি চেঞ্জ ইজ নট দ্য স্পাইস অফ দেয়ার লাইফ, অর্থাৎ চেঞ্জটাকে নিতে পারে না, কোনো না কোনোভাবে যখন চেঞ্জ হচ্ছে সেইটাকে নিতে পারে না, অর্থাৎ ফ্লেক্সিবিলিটির অভাব থাকে। এই 3 মিলিয়েই অটিজমের সঙ্গে যেটা বললাম ইন্ট্রোভার্সনে এই তফাৎটা থাকে। আপনারা চেষ্টা করবেন বাড়িতে বা চারপাশে এরকম দেখলে, যেখানে আদারওয়াইজ শিশু কিন্তু সব ঠিকঠাক মনে হচ্ছে ফিজিক্যালি বা এরকম, কিন্তু এই প্রবলেমগুলো মানে কিন্তু অফকোর্স ডিভাস্টেটিং, খুব আর্লি ইন্টারভেনশন দরকার, যত তাড়াতাড়ি হয় এই আর্লি ইন্টারভেনশনটার প্রয়োজন আছে। এটা মনে করে রেখে কিন্তু আপনারা ভাববেন যে আমরা অন্তত তাকে বলি বা নিজেরা সতর্ক হই বা তাকে সতর্ক করি যে একটু পরামর্শ নাও, সাইকোলজিস্টের বা সাইকিয়াট্রিস্টের একটু পরামর্শ নাও যে এইগুলো কেন হচ্ছে। ও বড় হয়ে সব ঠিক হয়ে যাবে, নট দ্যাট এক্স্যাক্টলি, ওটার জন্য কিন্তু কিছু, তাহলে আর সারা পৃথিবী জুড়ে অটিজমকে একটা প্রতিবন্ধকতা বলা হতো না, যদি বড় হলে সব ঠিক হয়ে যেত। ওটার জন্যে কিন্তু কিছু প্রয়োজন আছে, অর্থাৎ সবাইকে এই সতর্কতাটা মানে এই সতর্ক করাটা কিন্তু আমার মানে জীবনের একটা যে সবাই বুঝুন। এবং সব থেকে যে বড় কথা সেটা হচ্ছে, একটু কম বয়সে যদি ধরা পড়ে তার এবং ইন্টারভেনশন ঠিক মতো শুরু হয়, সেটার কিন্তু ভ্যালু অনেক বেশি দেন অনেক পরে, মানে আপনি নেগলেক্ট করলেন, অনেকটা পরে জানালেন, অনেকটা পরে জানলেন বা অনেকটা পরে প্রিকশন নিতে শুরু করলেন, সেইগুলো থেকে কম বয়সে বাচ্চার জন্য উপকার, তার কারণ ঠিক মতো সে ইয়েটা পাবে, ইন্টারভেনশনটা পাবে। চিকিৎসা যদি বলেন চিকিৎসা, আমরা চিকিৎসা বলি না, ইন্টারভেনশনটা পাবে ঠিক মতো। শেষ করবার আগে খুব কম সময়ে 2-3টে কথা বলি।
যে দেখুন, পৃথিবীর কোনো ল্যাঙ্গুয়েজে, কোনো ভাষায় এমন কোনো অ্যাডজেক্টিভ নেই যে অ্যাডজেক্টিভ দিয়ে মা তার সন্তান ডিসেবলড তার দুঃখটা বর্ণনা করা যায়। আবারও বলছি, এটার জন্যে আমাদের কিন্তু প্রয়োজন আছে। প্রথম হচ্ছে, পার্টিকুলারলি অটিজমে তো অ্যাকসেপ্ট করতেই অসুবিধে হয়, যেহেতু ডিনায়াল থাকে। বাকি ফিজিক্যাল ডিসেবিলিটিতে কিন্তু ডিনায়ালটা থাকে না, তখন পরিষ্কার বোঝা যাচ্ছে ডাক্তার প্রেসক্রাইব করে দিয়েছে, না ও শুনতে পায় না, না চোখ পায়ের অসুবিধে আছে, এক্সেট্রা এক্সেট্রা। অটিজমে কিন্তু পার্টিকুলারলি এই অসুবিধাটা থাকে, সেরে যাবে তো বারবার বলি, কিন্তু একটা প্রতিবন্ধকতা। সবার কাছে একটা নিবেদন, প্রথম কথা হচ্ছে, আমি সমস্ত, যদি এখানে কোনো মা থাকেন সবার কাছে, সেই মায়েদের কাছে সবার আগে বলছি, যদি নিজেদের ভিকটিম মনে করেন, আমি কি দুঃখী, আপনি কিন্তু ইউ উইল বি ট্রিটেড অ্যাজ ভিকটিম। সবাই আপনাকে দুঃখী বলেই অঙ্গুলি নির্দেশ করবে। আপনি যদি ওই সেলফ পিটিতে ঢুকে যান, সবাই আপনাকে প্যাথেটিক হয়ে যাবেন। আপনি যদি রেগে যান অন্য যারা নন ডিসেবল মানুষ তাদের দিকে, যে তাদের সঙ্গে কথা বলুন না, বিরক্ত, আপনাকেই পরিত্যাগ করবে সবাই। কিন্তু আপনি মা, আপনাকে কিন্তু পজিটিভ হতে হবে, আপনাকে কিন্তু নিজেকে মনে করতে হবে যে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, এবং এই অ্যাকসেপ্টেন্স থেকে আমায় লড়তে হবে, এবং আমি আদার দেন বাচ্চা, আমার কিছু সমাজে দেওয়ার আছে, আমি কন্ট্রিবিউট করতে পারি, তাহলে কিন্তু সবাই আপনাকে কন্ট্রিবিউটিং অ্যান্ড পজিটিভ বলে অ্যাকসেপ্ট করবে। সমস্ত মানুষকে, এ তো মায়েদের বললাম, সমস্ত মানুষকে বলছি, ডোন্ট শো সিম্প্যাথি। আহা বলবেন না। আহার মধ্যে বাংলা বলে বলছি, আহা আর এমা দুটোর মধ্যেই কিন্তু একটা ডিমিনিং আছে, একটা ছিছি কম্পোনেন্ট আছে। আপনি শিক্ষিত বলে বলছেন আহা, আর যারা ততটা শিক্ষিত নয় তারা বলছে এমা ডিসেবল। দুটোর মধ্যেই কিন্তু একটা ছিছি কম্পোনেন্ট আছে, এমা ছিছি। আপনি ডিমিন করছেন মানুষটাকে। আপনি যদি সমানুভূতি দেখাতে পারেন দেখান, সহানুভূতি নয়। সমানুভূতি দেখাতে পারলে দেখান, না হলে এদের সঙ্গে আপনি এদের ছেড়ে দিন, এরা নিজের মতো করে বাঁচুক। যদি পারেন সমানুভূতি দেখাতে। ইম্পর্ট্যান্ট কথা, বাবা মাকে সমানে ও এটা পারে ওটা পারে, মানে এটা কিন্তু বাবা মাদের একটা অতিষ্ঠ হবার জায়গা। বাসে, ট্রামে, যেখানে নিয়ে যেতে পারি না জানেন তো, বিয়ে বাড়ি, এটা নিয়ে যেতে পারি না জানেন তো, কেন বলুন তো সবাই, ও এরকম, এটা পারে, ছোটবেলা থেকে ডাক্তার দেখিয়েছেন, এটা পারে ওটা পারে সেটা পারে করে, আমি কি পারি না এই বলে আমি একবার আমাদের ওয়ার্ল্ড ডিসেবল ডেতে লিখিয়েছিলাম পোস্টার, আমি কি পারি না। এইটা বারবার আমার বাবা আমাকে জিজ্ঞেস করে বিরক্ত করো না, ওটা কিন্তু আমাদের গালি মনে হয়, আমাদের গালি দিচ্ছ মনে হয়, মানে তাদের দিক থেকে এটা পোস্টারটা লিখিয়েছিলাম। অর্থাৎ পারি কি পারি না পারি প্রশ্ন করে আপনি কি করবেন? আপনি তাকে বিরক্ত করবেন না, তাকে লজ্জা দেবেন না, তাকে কষ্ট দেবেন না। যদি আপনি কিছু করতে পারেন, আপনি 1,00,000 বার জিজ্ঞেস করুন যে আমার জানা এরকম আছে, এখানে এটা করেছেন ইন্টারভেনশনটার জন্য, এক্সেট্রা এক্সেট্রা, তাহলে আপনি জিজ্ঞেস করুন। কিন্তু শুধু আপনার কৌতূহল চরিতার্থ করার জন্যে নয়। আমি আমার মায়েদের এরকমভাবে শেখাই, মানে আমার মায়েদের, মানে আমার স্কুলে অনেক বাচ্চা আছে, তাদের মায়েদের যখন মায়েরা এরম বলে, আমি বলি যে আপনারা নিজেদের তৈরি করুন এইভাবে বলতে, যে হ্যাঁ আমি আপনাকে সব বলবো, আপনি আমার জন্য কী করবেন। না আমি কিছু করবো না, এমনি জিজ্ঞেস করছি, না আমি তাহলে বলবো না। অর্থাৎ সেলফ ডিগনিটিটা আপনাকে নিজেকে নিতে হবে। আপনি যত বেশি নিজেকে সংকুচিত করে দিচ্ছেন, যে যেই জিজ্ঞেস করছে চোখে জল এসে গেল এক্সেট্রা, তখন কিন্তু কী বলে, আপনাকে ওই আরও সহানুভূতির চোটে আপনাকে মুড়িয়ে ফেলবে।
কাজেই সমস্ত মানুষকে বলছি যে প্রশ্ন করে, জিজ্ঞেস করে উত্ত্যক্ত করবেন না। সমানুভূতি দেখাতে পারেন দেখান, সহানুভূতি দেখাবেন না। আপনার শক্ত হাতটা যদি এগিয়ে দিয়ে তাকে হেল্প করতে পারেন তবে করুন, না হলে নয়। কোনো অনুকম্পা করবেন না, কোনো বলবেন না আমরা সহানুভূতিশীল, বলবেন না আহারে। তার কারণ আপনার ওই আহারের মধ্যে কিন্তু আপনার নিজের কিছুটা স্যাটিসফ্যাকশনও হলো বটে, কিন্তু তার দিক থেকে বড় বেশি দুঃখ হলো। ঠিক আছে, লড়ে যাব, হয়েছে, করবোটা কি। খুব ছোট একটা গল্প দিয়ে শেষ করছি। কোনো একটা বাড়িতে গেছি, বাড়ির অন্য একজনের সঙ্গে, মানে সেই ফ্ল্যাটের অন্য আর একটা ফ্ল্যাটের একজন বাবা তার বছর 6-7 বছরের বয়সের ছেলেকে কোলে নিয়ে বসে আছে। বুঝতেই পারছেন, 6-7 বছরের ছেলে কোলে নিয়ে বসে আছে, একটু আনইউজুয়াল বটে। তা আমাকে ওই আমার যিনি বন্ধু তিনি আলাপ করিয়ে দিলেন যে ইনি মল্লিকাদি, মানে জাস্ট এইটুকুই আলাপ করা, ইনি আমার বন্ধু, আমাদের বাড়িতে আজকে এসছেন আর ইনি আমাদের উপরে থাকেন, এই অবধি। তা ভদ্রলোক বললেন, এই আমার ছেলে জানেন তো, ওনা সেরিব্রাল পলসি, ওনা এ হাঁটতে পারে না, ও কথা বলতে পারে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদিতে অনেকগুলো কথা। সবটা শোনার পর কিংবা মাঝখানে, আমার এখন আর ঠিক মনে নেই, বেশ অনেক বছর আগেকার কথা, আমি বললাম আপনি আমায় বলছেন কেন বলুন তো, আমি তো আপনাকে জিজ্ঞেস করিনি একটা কথাও, আপনি এতগুলো প্রশ্ন কেন করছেন, আপনি এতগুলো কথা আপনি এক্সপ্লেনেশন কেন দিচ্ছেন, ওয়াই? আমি তো আপনাকে বলিনি, আর আমি তো আপনাকে প্রথম কথা জিজ্ঞেস করিনি, আপনি জানেনও না আমি কে, আমি আপনার কোনো সাহায্য করতে পারবো কি না। বিশ্বাস করবেন না, ভদ্রলোকের চোখে না জল এসে গেল। বললেন যে ম্যাডাম, এই প্রথম শুনলাম কথাটা, বেশিরভাগ ক্ষেত্রে ছেলেকে নিয়ে গেলে এত প্রশ্ন করে, এটা পারে ওটা পারে, এটা আপনি নোয়া তাই বুঝি, কবে থেকে হলো, ডাক্তার দেখেছেন, এক্সেট্রা এক্সেট্রা, এত প্রশ্ন করে। আমি স্ট্র্যাটেজিই নিয়েছি, নতুন কারোর সঙ্গে আলাপ হলে সবার আগে সব উড় করে বলে দেবো, তাতে তো তার ঔৎসুক্য তো একটু মেটাতে পারবো। ক্যান ইউ ইমাজিন? কত কষ্ট হলে বাবা এটা বলতে পারে, ক্যান ইউ ইমাজিন? আমি সেদিন বলেছিলাম আর কোনো দিন বলবেন না, যদি কেউ প্রশ্ন করে জিজ্ঞেস করবেন যে আপনি কি কিছু আমার জন্য করতে পারবেন, আপনি কি লাইনের লোক, না না আমি এমনি জিজ্ঞেস করছি, আমিও না এমনি বলবো না। আপনি প্র্যাকটিস করুন, এটা অ্যাগ্রেশন, অফকোর্স একটা কোল্ড অ্যাগ্রেশন, কিন্তু আপনি প্র্যাকটিস করুন নিজেকে বাঁচানোর জন্য। আপনার ডিগনিটি আছে, আপনার ছেলের ডিগনিটি আছে, আর সেই ছেলেটা তো সব বোঝে, সে তো বললাম লোকোমোটর ডিসেবিলিটি, সেরিব্রাল পলসি সব বোঝে। আমি এইটার জন্যে আপনি আজ থেকে প্রতিজ্ঞা করুন আপনি বলবেন না। ধন্যবাদ। আপনাদের সবাইকে বলছি, অ্যাটিটিউড টুয়ার্ড ডিসেবিলিটি আপনাদের দিয়ে তৈরি হবে, আপনাদের জন্যে আমাদের এই ছেলেমেয়েরা কিন্তু মাথা তুলে এক সময় দাঁড়াবে, এক সময় এদের প্রদীপ আস্তে আস্তে ধীরে কিন্তু জ্বলবে। শুধু যদি ঝড়ঝঞ্ঝা থেকে আপনারা আড়াল করার জন্যে তাদের হাতে দেন, আর আপনার শক্ত হাতটা বাড়ান, মজা করার জন্যে নয়, সহানুভূতি দেখাবার জন্যে নয়। আশা করি এই আলোচনা তোমাদের ভালো লেগেছে। তো এইভাবে আমরা কিন্তু আমাদের সব জানা বোঝাগুলোকে ভালো করে চর্চা করব। তো চলো এরপর আমরা চলে যাই ভাস্কর স্যার এবং সানন্দা দিদিমণির ক্লাসে। তারা তোমাদের হেলেন কেলারকে নিয়ে বলবেন। জানো, ওই মানুষটার চোখ এবং কান দুটোই অকেজো ছিল, কিন্তু তিনি জয় করেছিলেন বিশ্বকে। সেই বিস্ময় মানুষ হেলেন কেলারকে নিয়ে চলো আমরা জেনে নিই। তোমরা জেনেছো আজ 3রা ডিসেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ পারসনস উইথ ডিসএবিলিটিস। আমরা যাদের প্রতিবন্ধী বলতে অভ্যস্ত, আসলে তারা বিশেষ চাহিদা সম্পন্ন। আজকের দিনটা সারা পৃথিবীতে তাদেরকে উৎসর্গ করা হয়েছে। তারাও একটু যদি আমাদের মতো সাধারণ মানুষের সহানুভূতি পায়, সাহায্য পায়, তারাও কিন্তু আমাদের চমকে দিতে পারে। তেমনই একজন চমকে দেওয়া মানুষ, তেমনই একজন বিখ্যাত মানুষের নাম হেলেন কেলার। হ্যাঁ, ভাবতেও অবাক লাগে
আশ্চর্য লাগে। তিনি কানে শুনতে পেতেন না, চোখেও দেখতে পেতেন না, কিন্তু সেই তিনি শুধু একটি দেশের নয়, একটি নির্দিষ্ট জাতির নয়, সমগ্র মানব জাতির অনুপ্রেরণা। একাধারে তিনি ছিলেন সাহিত্যিক, রাজনৈতিক আদর্শ, সুবক্তা, আবার দার্শনিকও। সত্যি প্রকৃত অর্থে তিনি আমাদের পথপ্রদর্শক। চলো আমরা দেখে নিই তার জীবনের কিছু কথা। তার পুরো নাম ছিল হেলেন অ্যাডামস কিলার। 1880 খ্রিস্টাব্দের 27 জুন আমেরিকা যুক্তরাষ্ট্রের আলবামাতে জন্মগ্রহণ করেন। আর 5টা স্বাভাবিক ছেলেমেয়ের মতোই জন্মালেন কিলার। কিন্তু মাত্র 1.5 বছর বয়সে এক ভয়াবহ মারণ ব্যাধির শিকার হলেন, হারালেন দৃষ্টিশক্তি। তার বাবা আর্থার কিলার তাকে নিয়ে যান বিখ্যাত চিকিৎসক আলেকজান্ডার গ্রাহাম বেলের কাছে। জানতে পারলেন এক করুণ পরিণতির কথা। সেই ছোট্ট কিলার আর সারা জীবন শুনতে পাবে না, দেখতেও পাবে না। তার বাবা মা তার মেয়ের ভবিষ্যতের আশা ছাড়লেন, কিন্তু হাল ছাড়লেন না, নানাভাবে চেষ্টা করতে লাগলেন। মোড় ঘুরল তার 7 বছর বয়সে। তিনি শিক্ষিকা কাম সাথী হিসাবে পেলেন অ্যানে সুলেভানকে। এই অ্যানে সুলেভান তার জীবনের মোড় পাল্টে দিলেন। তাকে স্পর্শ করালেন জলের, আর শেখালেন ওয়াটার। আস্তে আস্তে বলতে শিখল ওয়াটার। আঙুলের স্পর্শে তাকে শেখালেন কথা। আমাদের জীবনে একটা কথা সবাই বিশ্বাস করে এবং চিকিৎসা শাস্ত্রেও এটা মনে করা হয়, যারা শুনতে পায় না তারা বলতে পারে না, যারা অন্ধ তারা দেখতে পায় না। এই হেলেন কিলার সেই সমস্ত কথাকে ভুল প্রমাণিত করে ছাড়লেন। আর সে কাজে তাকে যিনি সাহায্য করলেন সেই অ্যানি সুলেভানকে নতমস্তকে শ্রদ্ধা জানিয়েও বোধহয় সম্পূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না। আর এই অ্যানি সুলিভান তিনিও যে জন্মান্ধ ছিলেন, পরে দৃষ্টি ফিরে পেয়েছিলেন। তিনি জন্মান্ধ ছিলেন বলেই বোধহয় এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যে হৃদয়, সেই হৃদয়কে তিনি বুঝতে পেরেছিলেন। তাদের যে চাহিদা, সেই চাহিদাটাকে তিনি ছুঁতে পেরেছিলেন। এই হাতের আঙুল সঞ্চালনের মাধ্যমে শেখা, তাদের নিজেদের আবিষ্কৃত ব্রেইল পদ্ধতি, আর অন্যের মুখে হাত দিয়ে শব্দের কম্পন অনুভবের মধ্যে দিয়ে তিনি বলতে, পড়তে, লিখতে শিখলেন। একে একে ল্যাটিন, জার্মান ও ফ্রেঞ্চ ভালো করে রপ্ত করে ফেললেন। প্রথম দৃষ্টিহীন হিসাবে গ্র্যাজুয়েট হলেন র্যাডক্লিফ কলেজ থেকে মাত্র 24 বছর বয়সে। পরে তিনি ডক্টরেট ডিগ্রিও পান সারা পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটি থেকে। এর মধ্যেই তিনি 1903 সালে লিখে ফেলেছেন স্টোরি অফ মাই লাইফ, তার আত্মজীবনী, যার ছত্রে ছত্রে প্রকাশ পেয়েছে তার সারা জীবনের বন্ধু অ্যানির প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা। একে একে তিনি লিখলেন, দ্য ওয়ার্ল্ড আই লিভ, আউট অফ দ্য ডার্ক, লাইট ইন মাই ডার্কনেস। মোট 12টি বই তিনি লিখেছেন, যা পৃথিবীর সাহিত্য ইতিহাসে অমূল্য সম্পদ। তিনি তার কর্মজীবনে সাংবাদিকতা করেছেন, আবার দৃষ্টিহীনদের বিড়ম্বনা নিয়ে সৎভাবে লিখতে ছেড়েছেন সেই কাজও। দৃষ্টিহীনদের যন্ত্রণার কথা ফুটিয়ে তুলেছেন ডেলিভারেন্স নামক চলচ্চিত্রে। মিরাকেল ওয়াকার নামে তার একটি বায়োগ্রাফিতে তিনি নিজের চরিত্রে অভিনয় করেছেন। 1909 সালে যোগ দিয়েছিলেন
আমেরিকার সোশ্যালিস্ট পার্টিতে। স্বপ্ন ছিল সারা দেশে আয়ের সুষম বন্টন হবে। তার রাজনৈতিক ইঙ্গিত ছিল অতি স্পষ্ট। প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকার অংশগ্রহণের তীব্র বিরোধিতাও করেন। সেই তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আহত, দৃষ্টিহীন ও বধির হয়ে যাওয়া সৈনিকদের কাছে ছুটে গিয়েছিলেন। বেশ কয়েক বছর কাটিয়েছিলেন তাদের সাথে। তাদের মানসিক দৃঢ়তার উন্নতি ঘটানোই ছিল তার তখন একমাত্র লক্ষ্য। তিনি বেঁচে থাকাকালীন সকল আমেরিকান প্রেসিডেন্ট একই গুরুত্বে তার সাথে দেখা করেছেন। তিনি তো গ্রাহাম বেলের সিংহদন্না ছিলেনই, সারা পৃথিবীর বিভিন্ন খ্যাতিনামা ব্যক্তিত্বের সাথেও যোগাযোগ ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমেরিকায় তার প্রথম দেখা হয়। চার্লি চ্যাপলিনের সাথে তার নিবিড় যোগাযোগ ছিল। 1955 সালে তিনি ভারতেও এসেছিলেন। সারা জীবন তিনি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে গেছেন। নিজের চেষ্টায় ও অর্থে বিভিন্ন দেশে 50টিরও বেশি প্রতিষ্ঠান তৈরি করেন, যা পরে ইন্টারন্যাশনাল নামক সংস্থার ছত্রছায়ায় আসে। আর সর্বোপরি তার সুচিন্তিত বক্তব্য শুধু বিশেষ চাহিদা সম্পন্নদেরও নয়, অনুপ্রাণিত করে আমাদের সবাইকে আজও। One who is known worldwide for her contribution to the blind, delegates and ladies, as Helen Keller. President Newman, for over 20 years, Helen Keller has kept her hand on my face a good deal of the time, feeling the vibrations of my voice, putting her finger in my mouth and feeling my tongue, and imitating the positions and repeating them over and over until at last you can hear her speak words that you can understand. Words. Dear lions and ladies, I suppose you have heard the legend that represents opportunity as a capricious lady who knocks on every door but once, and if the door isn't open quickly, she passes on, never to return. And that is as it should be. তিনি একের পর এক বক্তৃতা সভায় অনুপ্রাণিত করে চললেন হাজার হাজার মানুষকে। তার বিখ্যাত কিছু উক্তি আজও আমাদেরকে অনুপ্রাণিত করে। তার কিছু উক্তি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তিনি বললেন, লাইফ ইজ আইদার এ ডেয়ারিং অ্যাডভেঞ্চার অর নাথিং। জীবনটা হয় সাহসী অ্যাডভেঞ্চার, না হলে কিছুই নয়। বললেন, অ্যালোন উই ক্যান ডু সো লিটল, টুগেদার উই ক্যান ডু সো মাচ। অর্থাৎ একাকী আমরা খুব কম করতে পারি, কিন্তু একসাথে অনেক কিছু করতে পারি। সত্যি তো তাই। আমরা এই পৃথিবীতে একা কিন্তু খুব বেশি কাজ করতে পারি না। অনেকে মিলে তবেই যা কিছু ভালো তা করা যায়। তোমরা বড় হলে এর অর্থ অভিজ্ঞতা দিয়ে তোমরা বুঝতে পারবে। তার অন্যতম উক্তি হলো, the best and most beautiful things in the world cannot be seen or even touched. They must be felt with the heart.
অর্থাৎ এই পৃথিবীর সবচেয়ে সুন্দর সবচেয়ে ভালো জিনিসগুলো দেখা যায় না, এমনকি স্পর্শও করা যায় না, তাদেরকে হৃদয় দিয়ে অনুভব করতে হয়। It is because my teacher learned about me. ঠিক এমনিভাবেই তিনি তার প্রত্যেকটি বক্তৃতায় সব সময়ই তার সাথী শিক্ষিকা অ্যানিকে শ্রদ্ধায় কৃতজ্ঞতায় ভরিয়ে দিতেন। আর আমাদেরকেও তাই পরামর্শ দিয়েছেন, ওয়াকিং উইথ এ ফ্রেন্ড ইন দ্য ডার্ক ইজ বেটার দেন ওয়াকিং অ্যালোন ইন দ্য লাইট। অর্থাৎ তুমি আলোয় একা হাঁটাচ্ছে, অন্ধকারে বন্ধুর সাথে হাঁটা অনেক ভালো। ঠিক এই রকমই অনেক সুচিন্তিত উক্তি আমাদেরকে প্রতি পলে পলে সমৃদ্ধ করে, তার জীবন শিক্ষা দেয় আমাদের। তোমরা বড় হয়ে নিশ্চয়ই তা জানবে। তবে আজকে এটুকু নিশ্চয়ই প্রত্যেকে আমরা বুঝতে পেরেছি, প্রত্যেক মানুষের মতো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা ব্যক্তিরা যদি একটু বিশেষ সহানুভূতি পায়, আমাদের মতো স্বাভাবিক মানুষদের একটু বিশেষ সাহায্য পায়, তাহলে তারা আর সমাজের বোঝা নয়, তারা হয়ে উঠবে আমাদের পরিপূরক, পৃথিবী হয়ে উঠবে সর্বাঙ্গ সুন্দর। তাহলে আজ আমাদের আসর আমরা এখানেই শেষ করছি। সবশেষে আবার বলি, আমাদের হাত বাড়াতেই হবে কাদের প্রতি? সেই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর প্রতি। আমরা একটু যদি তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি, তারা কিন্তু জয় করতে পারেন বিশ্বকে। চলো আমরা সবাই তাদের পাশে দাঁড়াই। তো এই ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আমাদের মতামত দেবে।